নতুন ভোর। পরী পিটপিটে চোখে চাইতেন, চোখের সামনে ভাসল অতি সুদর্শন এক মুখ। পরী গোল গোল চোখ করে মানুষটাকে দেখল। মানুষটা কি স্বপ্ন? নিজের চোখকে বিশ্বাস করা দায়। পরী নিজ হাতে নিজে চিমটি কাটল। লোকটা যে আসলেই পরীর সামনে মনে পড়তেই সে মৃদু হাসল, পরপর রাতের কথা মনে পড়তেই পরী চোখ নামিয়ে ফেলল। লজ্জায় ওই ঘুমন্ত মানুষটার মুখ পানে চাইতেও লজ্জা পাচ্ছে সে। এই লোক এত ঠোঁট কাটা, এত বেসামাল। পরী ভাবতেও পারেনি। এহতিশাম অনেকক্ষণ ধরে পরীকে পর্যবেক্ষণ করছে। যখন পরী চোখ খুলল তখন এহতিশাম ইচ্ছে করে ঘুমের ভান ধরেছিল। মাথা তুলে পরী এহতিশামের দিকে তাকাতেই দেখল এহতিশাম ওর দিকেই তাকিয়ে আছে। পরী থতমত খেয়ে দূরে সরতে নিলেই এহতিশাম দুহাতে জড়িয়ে নিল। ঘুমো ঘুম কণ্ঠে বলল, গুড মর্নিং প্রাণ। পরী ঠোঁট চেপে হাসল, লজ্জায় চোখ নামিয়ে। ধীর কণ্ঠে বলল, গুড মর্নিং। চোখের সামনে লজ্জায় রাঙা নত মুখশ্রী দেখে এহতিশাম হাসল, ভীষণ সুন্দর সেই হাসি। ফিসফিসিয়ে বলল, আপনি কি লজ্জা পাচ্ছেন মিসেস আশ? পরী চোখ মুখ কুঁচকাল। বজ্জাত লোক বুঝে শুনে ঢং করছে। সে মুখ ফিরিয়ে নিয়ে বলল, লজ্জা? লজ্জা কেন পাব? এহতিশাম হেসে উঠল। বলল, তাহলে আমার দিকে তাকান। লুক অ্যাট মি। পরী তাকালো না। এহতিশাম এবার শব্দ করে হাসল। এহতিশামের ঝংকার তোলা হাসিতে পরীর রাগ হলো। সে চোখ পাকিয়ে বলল, সমস্যা কি আপনার? এহতিশাম ভোলা ভালা মুখ করে বলল, কই? পরী এভাবে পা গ লের মতো হাসছেন কেন? ধ্যাত। পরী উঠে যেতে নিলে এহতিশাম শক্ত করে ধরল। বলল, উঠে গেলে আপনার জন্য শাস্তি অপেক্ষা করছে। পরী গোল গোল চোখ করে তাকালো। অবাক হয়ে বলল, মানে? এহতিশাম ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, দেখার তৃষ্ণা মিটুক, ছেড়ে দিব। পরী বলল, এহতিশাম হাসল, পরীর কপালে ঠোঁট ছুঁয়ে দিল। পরী এহতিশামের বুকে থুতনি গুজে চুপটি করে রইল। এহতিশাম চোখ বুজে রইল। পুরো রুম জুড়ে পিনপিন নীরবতা। নীরবতা ভেঙে পরী বলল, আমায় ভালোবাসেন? এহতিশাম চোখ মেলে পরীর দিকে তাকালো, তবে জবাব দিল না। পরী আবারও বলল, আপনি আমায় ভালোবাসেন এহতিশাম? এহতিশাম ধীরকণ্ঠে বলল, আপনি ভীষণ বোকা মিসেস আশ। পৃথিবীর বুকে সবার থেকে নির্বোধ প্রাণীটা বোধ হয় আপনি। পরী চোখ বাঁকিয়ে তাকালো। কি বলল? পরী বোকা? পরী নির্বোধ? পরী তড়িৎ গতিতে উঠে বসল। এহতিশাম ও খাটে হেলান দিয়ে বসল। পরী এহতিশাম কিছু বুঝে উঠার আগেই পরী আক্রমণ করে বসল। এহতিশামের বুকে কিল বসালো। ধীরে মারতে গিয়ে বেশ জোরেই মেঘরে বসে পড়ি। এহতিশাম সাথে সাথে বুক চেপে ধরল। মুখে মৃদু আর্তনাদ করল। পরী হকচকিয়ে উঠল, ব্যস্ত হয়ে বলল, বেশি লেগেছে? ব্যথা পেয়েছেন? ও আল্লাহ! এহতিশাম বুক চেপে গাইলিয়ে দিল, করুণ চোখে পরীর দিকে তাকালো, পরপর মুখ বালিশে চেপে পড়ে রইল। পরী এবার ঠোঁট উল্টে দিল। ভয়ে গলা শুকিয়ে উঠল। ব্যস্ত গলায় বলল, আমি আমি ইচ্ছে করে এত জোরে মারেনি। শুনছেন? শুনছেন আপনি? উঠুন উঠুন। কাপা কাপা গলায় বলল, কি করি? কি করি আমি? পরপর এহতিশামের হাত টানল। এহতিশাম বালিশে মুখ চেপে হাসল। এমনি এমনি কি এই মেয়েটাকে সে বোকা বলে? বোকা মেয়ে। এহতিশামের বোকা বউ। এহতিশামের বোকা প্রেয়সী। পরী এবার শব্দ করে কাঁদল। বলল, কথা বলুন আমার সাথে। কথা বলুন। উঠুন। এহতিশাম এবার চট করে চোখ মেলে তাকালো। পরী কাঁদো কাঁদো গলায় বলল, আমি ইচ্ছে করে মারেনি। ব্যথা পেয়েছেন? এহতিশাম হেসে উঠল। সে উঠে বসে বলল, তোমার ওই ছোট্ট হাত এহতিশাম আশকে আঘাত করার শক্তি রাখে? পরী ফ্যাল করে তাকিয়ে রইল। কি নাটকবাজ! পরীর সাথে এতক্ষণ নাটক করছিল লোকটা। পরী কাঁদো কাঁদো চোখে রেগে উঠল। এহতিশাম হেসে পরীর দিকে হাত বাড়াতেই পরী এহতিশামের হাতে কামড় বসালো। এহতিশাম দাঁতে দাঁতে চেপে রইল। পরী কামড় দিয়েই বিছানা থেকে নেমে গেল, মুখ ভেঙচি কেটে বলল, হাত না রাখলেও দাঁত রাখে হো হো। আমার সাথে নাটক, তাই না? এহতিশামের ফর্সা হাতে পরীর দাঁতের ছাপ স্পষ্ট। সামনের দুটো দাঁত একদম বসে গেছে। মুহূর্তেই লাল হয়ে গেছে জায়গাটা। হয়তো আর কিছুক্ষণ ধরে রাখলে রক্তও ঝরত। এহতিশাম একবার নিজের হাত আরেকবার পরীর দিকে চাইল। পরীর মুখে তখন বিশ্ব জয় করার মতো হাসি।
এহতিশাম কপাল কুঁচকে বলল, 100 বছর পর রক্তের স্বাদ। আপনার অনুভূতি কেমন মিস পেতনি? পরি অবাক হল। এহতিশাম বলল, এহতিশাম, তোর কপালে শেষমেশ শেওড়া গাছের পেতনি জুটল যে তার স্বামীর রক্ত মাংস খেতে চায়। পরি তেড়ে এসে বলল, দেখুন। এহতিশাম, হ্যাঁ দেখছি তো। দেখাও, আমিও দেখতে চাই। কাম প্লিজ। পরি পারে না এখন হাত পা ছড়িয়ে কাঁদতে, সে রাগে দুঃখে ওয়াশরুমে চলে গেল। ড্যাশ 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 ড্যাশ। রিপ্তির জ্বর কমেছে। রুমে তাকাতেই দেখল রুমে কেউ নেই। আনান গেল কোথায়? যেখানে মন চায় সেখানে যাক, তাতে রিপ্তির কি? রিপ্তির কিছু আসে যায় না। রিপ্তি ধীরে ধীরে উঠে বসল। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে গেল। কিচেনে আয়রা বেগম আর মাইমুনা বেগম রান্না করছিল। রুমি বেগম রিপ্তকে খাওয়াচ্ছে। জুলেখা বেগম কিচেন থেকে সব ডাইনিং এ আনছে। মেয়ের জামাই এসেছে, তার জন্য বেশ আয়োজন তাদের। রিপ্তি রিপ্তকে ধরতে নিলেই রুমি বেগম বলল, দূরে থাকো, আমার ছেলেকে ছুবে না তুমি। রিপ্তি করুণ চোখে তাকালো মায়ের দিকে, কণ্ঠ খাদে নামিয়ে বলল, মা। রুমি বেগম বলল, আমি তোমার মা নই। তোমার মা নই আমি। চোখ দুটো টলমল করতে লাগলো রিপ্তির। রুমে বেগম ছেলেকে নিয়ে সরে গেল। রিপ্তি দীর্ঘশ্বাস ফেলল। রিপ্তি এ বাড়িতে এসেছে পর্যন্ত রুমি বেগম, মিরাজ শিকদার মেয়ের দিকে মুখ তুলে তাকায়নি। রিপ্তি মায়ের কাছে কতবার গিয়েছে, রুমি বারবার সরে গেছেন। মিরাজ শিকদারও। রিপ্তি ধীর পায়ে কিচেনে গিয়ে দাঁড়ালো। আয়রা বেগম একবার চোখ তুলে পাশে তাকালো, পরপর আবারও কাজে ব্যস্ত হল। রিপ্তি কিচেনের একপাশে অবহেলায় দাঁড়িয়ে রইল, অথচ দুদিন আগেও রিপ্তি ছিল এ বাড়ির আদরের মেয়ে। জীবন আসলে অদ্ভুত, কখন কি ঘটে যায়। আয়রা বেগম হাতের কাজ শেষ করে রিপ্তির দিকে তাকাতেই থমকালো, এ কি হাল মেয়ের? এমন বিধ্বস্ত ক্লান্ত। আয়রা বেগম এগিয়ে গিয়ে রিপ্তির মাথায় হাত রেখে ব্যস্ত গলায় বলল, এ কেমন অবস্থা করেছিস নিজের? কি হয়েছে? এমন দেখাচ্ছে কেন? রিপ্তি স্নেহের হাত মাথায় পেয়ে ডুকরে কেঁদে উঠল। আয়রা বেগম মেয়েকে বুকে জড়িয়ে বলল, কিছু হয়নি। বড় মা আছি, সব ঠিক হয়ে যাবে। কাঁদে না মা। ড্যাশ 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 ড্যাশ। বিকেলে মাহদুল শিকদার বেশ গম্ভীর হয়ে ড্রয়িং রুমে বসে আছে। ড্রয়িং রুমে পিনপিন নীরবতায় ঘেরা। শিকদার বাড়ির পুরুষরা কেউ তখন বাড়িতে ছিল না। আয়রা বেগম এখন পরীকে তেমন কিছু বলে না। তেমন বকা ঝোকাও করে না। তবে মাঝে মাঝে বেশ ভালোবাসে, আদর করে। হুটহাট এসে কপালে চুমু খান। আয়রা বেগমের হুট করে পরিবর্তনে পরি যেমন অবাক তেমন খুশিও। যত দুশ্চিন্তা শুধু রিপ্তি মেয়েটার জন্য। রিপ্তি রাজ কলেজ ছিল, সে কলেজে গেছে, সামনে পর বোর্ড এক্সাম। বাড়িতে শুধু পরি আর তার আয়রা বেগম। জুলেখা বেগম আর রুমি বেগম সকালে জুলেখা বেগমের বাবার বাসায় গেছে। ঘড়িতে 3টা। রুমি বেগম রিপ্তকে পরির কাছে রেখে গেছে। এহতিশাম আর মেহতাব আজ মাহদুল শিকদারের সাথে তাদের কোম্পানিতে গেছে। পরি রিপ্তকে কোলে নিয়ে রুম থেকে বের হয়ে করিডোর ধরে হাঁটছে। রিপ্ত এটা সেটা আলাপ করছে। ঠোঁট উল্টিয়ে কাঁদছে, সে মায়ের কাছে যাবে। কিন্তু তার মা এখনো ফিরেনি। পরি ঠোঁট বাঁকালো, বলল, চুপ মেয়েদের মতো ম্যা করিস কেন? রিপ্ত ঠোঁট উল্টিয়ে আরো জোরে জোরে কাঁদল। বলল, আম্মা যাব। পরি চোখ মুখ কুঁচকে বলল, নিব না, তোর আম্মার কাছে কি করবি? রিপ্ত কোল থেকে নামার চেষ্টা করল। সে হাঁটতে পারে, একা একা যাবে। পরি কোল থেকে নামিয়ে দিল। রিপ্ত কাঁদতে কাঁদতে ছুটল। চেঁচিয়ে বলল, পরিপা পচা। পরি হেসে উঠল। সে তেড়ে গিয়ে বলল, তবে রে দেখাচ্ছি মজা। রিপ্ত থেমে গেল, গোল গোল চোখ করে পরীকে দেখে নিয়ে সে ছোট ছোট পা ফেলে আবারও দৌড় লাগালো। পরিও হেসে ওর সাথে ছুটল। হুট করে আনান ওর সামনে এসে দাঁড়ালো। হুট করে এভাবে আসায় পরি চমকালো, তবে নিজেকে সামলে নিয়ে চট করে থেমে গেল। সবেমাত্র বাড়িতে ফিরেছে আনান। পরনে চেক শার্ট, ব্লু জিন্স। সে পরির দিকে মাথা ঝুঁকিয়ে ঠোঁটে হাসি ঝুলিয়ে তাকিয়ে আছে। পরি সরে গেল, পাশ কাটিয়ে চলে যেতে নিলেই আনান ওর হাত টেনে ধরল। পরি কটমট চোখে আনানের দিকে তাকালো, সে বলল, হাত ছাড়ুন। অসভ্যতামো করবেন না বলে দিলাম। আনান ডোন্ট কেয়ার ভাব নিয়ে হাসল। সে পরির হাত টেনে বলল, যদি করি? পরি দাঁতে দাঁত পিষে বলল, হাত ছাড়ুন। লজ্জা করে আপনার? এত নির্লজ্জ কেন আপনি?
আপনাকে আমার ঘৃণা হয়। আনানের কপালে ভাঁজ, সে বলল। নতুন কিছু বলো। পরি, হাত ছাড়ুন বলছি। আনান ছাড়ল না, সে মাথা ঝুঁকিয়ে এনে বাঁকা হেসে বলল। না ছাড়লে কি করবে? পরীর রাগ তখন আকাশ ছুঁই ছুঁই, সে তৎক্ষণাৎ এক দলা থুথু ছুঁড়ে মারল। তেজি কণ্ঠে বলল। আপনার মতো শয়তানকে পারলে জুতা পিটা করতাম। আনান পরীর হাত ছেড়ে দিল। চোখ দুটো তার লাল হয়ে গেছে। এরা দুটো বোন আনানকে কি পেয়েছে? কি ভাবছে? ভয় নেই? জানের ভয় নেই এদের? নেহাতি আনান ভালো মানুষ না হলে এদের দুজনের হাল আনান কি করত ওরা ভাবতেও পারে না। আনান পরীকে জোরে ধাক্কা দিতেই পরী ছিটকে পড়ল দূরে। পরী সাথে সাথে আর্তনাদ করে উঠল। শ্যামর্ণা কপালে হাত দিতেই দেখল কপালে রত। আনান হাত ঝাড়া দিয়ে বলল। ইচ্ছে করে তোদের দুটোকে মেরে মাটি চাপা দিতে। শালা কি দিন আসলো আমার? তোদের মুখে বড় বড় কথা শুনতে হচ্ছে আমাকে। ছি। পরী চোখে তখন অশ্রুকনার ভিড়। রিপ্ত পরী আপাকে না দেখে সে আবার ফিরে এসেছিল পরীকে পড়ে থাকতে দেখে রিপ্ত গলা উঁচিয়ে বলল। পরী পা। আনান, পরী দুজনেই সেদিকে তাকালো। আনান ভ্রু কচকালো। এগিয়ে গিয়ে রিপ্তকে কোলে তোলে বলল। শালা বাবু যে। তা শালা বাবু কেমন আছেন আপনি? রিপ্ত কি বুঝল কে জানে, সে আনানের কোল থেকে নামার জন্য ধস্তাধস্তি শুরু করল। বলল। নামাও পচা ছেলে। আনান ভ্রু কুচকালো। রিপ্ত আনানের হাতে কামড় বসাতেই আনান তড়িঘড়ি করে রিপ্তকে নামিয়ে দিল। এহতিশাম বাসায় ফিরে যখন পরীর কপালের আঘাত দেখল, তখন কিছু মুহূর্তের জন্য এহতিশামের পৃথিবী যেন থমকে গেল। ফর্সা মুখশ্রী তখন লাল হয়ে উঠল। রাগে সারা শরীর কাঁপছিল এহতিশামের। পরী কিছু বলার আগেই এহতিশাম রুম থেকে বের হয়ে গেল। আনান ড্রয়িং রুমে ছিল। এহতিশাম সামনে গিয়ে দাঁড়াতেই আনান বাঁকা হাসল, বলল। কি চাই? এহতিশাম আনানের কলার চেপে বলল। বলেছিলাম না দূরে থাকতে। আনান কাছে কখন গেলাম? ঘাড় বাঁকিয়ে পরীর দিকে তাকিয়ে বলল। কাছে গিয়েছি তোমার, তুমিই বলো। এহতিশাম সাথে সাথে ঘুষি মারল আনানের মুখ বরাবর। পরী ছুটে গিয়েও এহতিশামকে থামাতে পারেনি। রিপ্তি কেবলই বাসায় ফিরল। ড্রয়িং রুমে এমন অবস্থা দেখে ছুটে এলো। পরীর পাশে গিয়ে দাঁড়ালো। দুজন মিলেও এহতিশামকে থামাতে পারল না। আনানের এক হাতে সমস্যা থাকায় সে এহতিশামের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারেনি। পরী শেষমেশ না পেরে কেঁদে উঠল। এহতিশামের এমন রূপ সে কখনো দেখেনি। লোকটাকে শান্ত করতে না পেরে পরী হাউমাউ করে কেঁদে উঠল। ঝাপটে পড়ল এহতিশামের বুকে, কাঁদো কাঁদো গলায় বলল। শান্ত হন, দয়া করে শান্ত হন। আমি ভয় পাচ্ছি। আপনাকে ভয় পাচ্ছি। এহতিশাম কিছুটা শান্ত হল। তবে চোখে তার এখনো আগুন ঝরছে। তার প্রাণের দিকে হাত বাড়ানোর সাহস দেখিয়েছিল যে হাতই। হাতটাই সে ভেঙে দিবে। পরী এহতিশামকে ঝাপটে ধরে একটু সরে গেল। এহতিশাম একবার আনানকে দেখে পরীকে নিয়ে চলে গেল। হুট করে এত কিছু ঘটে গেল অথচ শিকদার বাড়ির লোকজন কিছুই জানল না। কারণ কেউ তখনও বাড়িতে নেই। রিপ্তি সোফায় বসা আনানকে দেখে ঘৃণায় মুখ ফেরালো। এই লোককে সে ঘৃণা করে। ঘৃণা, ঘৃণা, ঘৃণা। বেশ হয়েছে লোকটাকে মেরেছে। তবুও এই নির্লজ্জের শিক্ষা হয় না। এমন নিকৃষ্ট মানুষও আছে। আনানের নাক ফেটে রক্ত ঝরছে। বাম চোখের পাশে মুহূর্তেই রক্ত জমাট বেঁধেছে। ঠোঁট ফেটে রক্ত ঝরছে। রিপ্তি দেখেও দেখল না, সে নিজ রুমের দিকে চলে গেল। ড্যাশ 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 ড্যাশ। মাহদুল শিকদার বেশ গম্ভীর স্বরে বললেন। কি চাচ্ছ তুমি? আনান ডোন্ট কেয়ার ভাব নিয়ে সোফায় বসল। পায়ের উপর পা তুলে কোনো রূপ ভনিতা ছাড়াই বলল। শিকদার কোম্পানি। মেহতাব রাগে ফুঁসে উঠল। সে কলার চেপে ধরল আনানের। আনান বাঁকা হাসল, বলল। নিজেকে সামলা না ভাই, বাকি কথাগুলো শোন। মাহদুল শিকদার মেহতাবকে থামতে বললেন। মাহমুদ শিকদার মেহতাবকে টেনে আনল। আনান শার্টের কলার ঠিক করল। বলল। বাবার কাছে হাতজোড় করে আপনারা দুই ভাই ক্ষমা চাইবেন। মাহদুল শিকদার বেশ শান্তস্বরে বলল। আমাদের ভুল। আনান দাঁতে দাঁত চেপে বলল। আপনারা আমার বাবার থেকে তার কোম্পানি কেড়ে নিয়েছেন। তাকে অপমান করেছেন। তার থেকে তার সর্বস্ব ছিনিয়ে নিয়েছেন। বাড়ি ভর্তি মেহমানের সামনে আমাকে আর আমার বাবাকে অপমান অপদস্থ করেছেন। আপনি বলছেন আপনাদের ভুল নেই? ভুল নেই আপনাদের?
মেহতাব বলল, না নেই। আমাদের ভুল নেই। আনান শব্দ করে চেয়ারে লাথি মারল। বলল, খোদার কসম ধ্বংস করে দিব। আপনাদের আমি ধ্বংস করে দিব। মাহদুল শিকদার বলল, কি জানো তুমি? কতটুকু জানো? কতটুকু জানানো হয়েছে তোমায়? আনান পিষ্ট গলায় বলল, যতটুকু জানি ততটুকু দিয়েই আপনাদের ধ্বংস করব। মাহদুল শিকদার বলল, বেশ তো, তবে আমার বাড়ির মেয়েদেরকে এর মাঝে টেনো না, এর ফল ভীষণ খারাপ হবে। আনান রেগে বাসা থেকে বের হয়ে গেল আর ফিরেনি। রিপ্তি ভীষণ খুশি হলো আনান নামক মানুষটা থেকে মুক্তি পেয়ে। তবে ওর খুশি বেশিক্ষণ টিকল না, রাতে বাসায় ফিরল আনান। রিপ্তির গা জ্বলে উঠল ওকে দেখে, সে রাগে ধোপাদপ পা ফেলে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পরে ওয়াশরুম থেকে বের হয়ে দেখল আনান বিছানায় বসে সিগারেট ফুঁকছে। ফ্লোরে 7-8টা সিগারেটের শেষাংশ পড়ে আছে। বর্তমানে 2 হাতে 2টো সিগারেট। দেখেই গা গুলিয়ে উঠল রিপ্তির সিগারেটের গন্ধে। রিপ্তির দম আটকে আসে। তার বমি পায়। সেদিন এই লোকটা সিগারেট খেয়ে তাকে চুমু খেয়েছিলে বলে রিপ্তি বমি করেছিল। পুরো রুমে এখন সিগারেটের গন্ধ। রিপ্তি দুহাতে নাক চেপে ধরল। রাগী কণ্ঠে বলল, আপনি একটা জানো আর। বের হন আমার রুম থেকে, এক্ষুনি বের হন। আনান বিছানায় উঠে বসল। কেমন যেন লাগছে লোকটাকে। রিপ্তি এগিয়ে এসে বলল, আমি আপনার সাথে কথা বলছি। শুনছেন আপনি? এত নির্লজ্জ কেন আপনি? আমাকে আপনার থেকে মুক্তি দিন। মুক্তি দিন আমায়। আমার বাড়িটাকে মুক্তি দিন, আমার পরি আপাকে মুক্তি দিন। আপনার জন্য আমি আমার সব হারিয়েছি, আপনি আমার সব কেড়ে নিয়েছেন। শেষ কথাটা বলতে বলতে কেঁদে উঠল সে। আনান উঠে এসে রিপ্তির সামনে দাঁড়ালো। কেমন ঢুলো ঢুলো শরীর। কাছে আসতেই এক বিদগুটে গন্ধ নাকে ভাসল। কিসের গন্ধ এটা? এটা তো সিগারেটের গন্ধ না। ড্রিঙ্ক, লোকটা বোধহয় ড্রিঙ্ক করেছে। ঘৃণায় রিপ্তির গা রি রি করে উঠল। রিপ্তি ভালোভাবে দুহাতে নাক চেপে ধরল। সে গলা চেপে বলল, সরে যান। মা রা যাব আমি, সরে যান আমার থেকে। আনান সিগারেটের শেষাংশ মেঝেতে ফেলে হুট করে রিপ্তির গলায় মাথা রাখল। ঢলে পড়ল ছোট রিপ্তির উপর, তার সমস্ত ভার ছেড়ে দিল ছোট রিপ্তির দেহের উপর। এক হাতে রিপ্তির পিঠ আঁকড়ে ধরল। রিপ্তির হাত দুটো আপনা আপনি নাক থেকে সরে গেল। সে হালকা ঝাঁকিয়ে বলল, সরুন, সরে যান। আনান সরল না। রিপ্তি ডাকল, আনান শুনল না। সে কি জ্ঞান হারালো? কথা কেন বলছে না? এভাবে রিপ্তির কাছে এসেই চুপ হয়ে গেল কেন? রিপ্তি পুনরায় ডাকল, শুনছেন আপনি? আনান জবাব দিল না। রিপ্তি হাত দিয়ে আনানের লম্বা শরীরটাকে ধাক্কা দিলে পড়ে যেতে নিলেই রিপ্তি বহু কষ্টে সামলে নিল। বিছানায় শুইয়ে দিতেই দেখল আনানের মুখশ্রী। রিপ্তি খেয়াল করল ধবধবে ফর্সা না হলেও মোটামুটি ফর্সা ত্বক। এই যে বাম গালের পাশে একটু কাটা দাগ। তবে তেমন একটা দেখা যায় না, ভীষণ কাছ থেকেই এই কাটা দাগটা চোখে পড়ে। রিপ্তি দীর্ঘশ্বাস ছাড়ল। একটা সময় ছিল যখন এই লোকটাকে তার ভালো মনে হতো। হ্যাঁ, ওরা 3 বছর যাবৎ কেউ কাউকে দেখেনি, তবে রিজভী ভাইয়ার সাথে অনেকবার ফেসবুকের ছবিতে দেখেছে। তখন রিপ্তির মনে হতো ওরা তো ওদের ভাই, ওরা কেন রিজভীর মতো এ বাড়িতে আসে না? কেন আসো না? এখন মনে হচ্ছে ওরা এই বাড়িতে কখনো না আসলেই ভালো হতো। অন্তত ওর জীবনটা নষ্ট হতো না। পরীর পিছনে পড়তো না, কিন্তু রিপ্তি তো আর জানে না আনান আরও অনেক আগে থেকে এই বাড়ির পিছনে পড়েছিল। বরং পরীর পেছনে সে পড়েছে কিছুদিন হলো। রিপ্তি দীর্ঘশ্বাস ফেলল। উঠে আসতে নিলে আনান ওর হাত চেপে ধরে ধীর কণ্ঠে বলল, খুব তাড়াতাড়ি মুক্তি পাবি। খুব তাড়াতাড়ি। রিপ্তি বলল, কি বললেন? কিছু বলছেন আপনি? আনান আর কথা বলল না, সে বিছানায় পড়ে রইল। রিপ্তি মুখে দুবার থাপ্পড় দিল, আনান নড়ল না। এক বিশ্রী গন্ধ পুরো ঘরে ছড়িয়ে গেছে। আনানের শরীর থেকে সিগারেটের গন্ধের সাথে ভেসে আসছে ড্রিঙ্কের বিশ্রী গন্ধ। রিপ্তি দুহাতে নাক চেপে দৌড়ে ওয়াশরুমে গেল। চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।